আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। বিএনপি ক্ষমতায় আসায় দ্রব্যমূল্যের দাম কমতে শুরু করেছে বলছেন বরকাতুল্লাহ বুলু। ভোটের অঙ্ক দেখে স্থানীয় নির্বাচন দেবার সাহস পাচ্ছে না সরকারি দল, বলছেন আসিফ মাহমুদ। জানাবো 6 সিটিতে প্রশাসক জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে বিএনপি, বলছেন গোলাম পরোয়ার। এবং সর্বশেষ জানাবো নড়াইলে 4 খুন, অন্য গ্রামে বসতি গড়েও প্রাণে বাঁচলেন না তারা। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। বিএনপি ক্ষমতায় আসায় দ্রব্যমূল্যের দাম কমতে শুরু করেছে বলছেন বরকাতুল্লাহ বুলু। বিএনপি ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্যের দাম কমতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য বরকাতুল্লাহ বুলু। বরকাতুল্লাহ বুলু বলেন, বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে ইতোমধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমতে শুরু করেছে। এলপিজি গ্যাস 2200 থেকে 2300 টাকা হয়ে গিয়েছিল, সেখান থেকে 1280 টাকার মধ্যে চলে এসেছে। আস্তে আস্তে সকল পণ্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে, কারণ রাষ্ট্র পরিচালনার যে বিএনপির অতীত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনা করবেন। তিনি আরও বলেন, আমি পুরো বেগমগঞ্জে 32 লাখ টাকার ইফতার সামগ্রী 5000 প্রান্তিক মানুষের মাঝে বিতরণ করব। পরবর্তীতে ঈদ সামগ্রী বিতরণ করব। আমি আমাদের বেগমগঞ্জে যারা বৃত্তবান আছেন তাদের আহ্বান জানাবো, মাহে রমজান মাসে তারা যেন প্রান্তিক লোকজনের পাশে দাঁড়ায়, তারা যেন সুন্দরভাবে ইফতার করতে পারে। আমরা বিএনপি প্রান্তিক মানুষের পাশে আছি, এর বাইরে বৃত্তবানরা এগিয়ে আসলে আমরা খুশি হব। ভোটের অঙ্ক বেঁকে স্থানীয় নির্বাচন দেবার সাহস পাচ্ছে না সরকারি দল, বলছেন আসিফ মাহমুদ। বিভাগীয় ও জেলা শহরগুলোতে ভোটের অঙ্ক দেখে সরকারি দল স্থানীয় নির্বাচন দেবার সাহস পাচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সাজিব ভুইয়া। আজ সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই অভিযোগ করেন তিনি। বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা ফেসবুক পোস্টে লিখেছেন, শহরগুলোতে ভোটের অঙ্ক দেখে নির্বাচন দেবার সাহস পাচ্ছে না সরকারি দল। ইন্টার টিমকে সকাল বিকেল বিনা ভোটের সরকার বলে গালি দেওয়া দলটি এখন বিনা ভোটের মেয়র দিচ্ছে সব জায়গায়। প্রসঙ্গত, গতকাল ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি সহ দেশের 6টি গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশনে কর্মরত সরকারি আমলাদের সরিয়ে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগপ্রাপ্ত সভায় ডিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতা। সিটি কর্পোরেশনের পর উপজেলা চেয়ারম্যান সহ স্থানীয় সরকারের বিভিন্ন পদে বিনা ভোটে নিয়োগ দেওয়া হবে বলেও শঙ্কা প্রকাশ করেছে আসিফ মাহমুদ। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, আপকামিং বিনা ভোটের উপজেলা চেয়ারম্যান, বিনা ভোটের ইউপি চেয়ারম্যান, বিনা ভোটের মেম্বার, বিনা ভোটের ওয়ার্ড কাউন্সিলর। তবে এই ধরনের শঙ্কা উড়িয়ে দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এই ফেসবুক পোস্ট দেওয়ার আগেই দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, 6 সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ হলেও স্থানীয় সরকার নির্বাচন সঠিক সময়ই হবে। 6 সিটিতে প্রশাসক জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে বিএনপি, বলছেন গোলাম পরোয়ার। বিএনপি সরকার কর্তৃক 6টি সিটি কর্পোরেশনে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, গত 22 ফেব্রুয়ারি 2026 সালে সরকারের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন 1 শাখা থেকে প্রজ্ঞাপন জারি করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, খুলনা সিটি কর্পোরেশন, সিলেট সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও গাজীপুর সিটি কর্পোরেশনে দলীয় ব্যক্তিদের সরকার কর্তৃক প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সূর্যগঠিতে বিএনপি সরকার ওই সিদ্ধান্তের মাধ্যমে শুরুতেই জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। গোলাম পরোয়ার বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা, গণহত্যার বিচার কার্যক্রম সম্পন্ন করা এবং প্রয়োজনীয় সংস্কারগুলো এগিয়ে নেওয়া। এর প্রথম ধাপ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। স্বাভাবিকভাবেই পরবর্তী পদক্ষেপ হিসেবে জনগণের প্রত্যাশা ছিল গণতান্ত্রিক পদ্ধতিতে স্থানীয় সরকারগুলোর জনপ্রতিনিধি নির্বাচিত হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। তিনি বলেন, এমন পরিস্থিতিতে 6টি সিটি কর্পোরেশনের সরকার দলীয় পদধারীদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে সরকার জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। এটি নৈতিকভাবে অত্যন্ত গহিত এবং জনগণের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা শামিল। এতে জনমনে গভীর সন্দেহের উদ্বেগ হয়েছে যে সরকারের এ পদক্ষেপ স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ায় গভীর ষড়যন্ত্রের অংশ এবং একই সঙ্গে আরেকটি পাতন নির্বাচনের প্রাথমিক ধাপ।
গোলাম পরোয়ার আরও বলেন, গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক সরকারের এহেন পদক্ষেপ গ্রহণে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং দলীয় ব্যক্তিদের নিয়োগ বাতিলপূর্বক অনতিবিলম্বে সিটি কর্পোরেশন সহ সব স্তরের স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার জোর দাবি জানাচ্ছি। নড়াইলে 4 খুন, অন্য গ্রামে বসতি গড়েও প্রাণে বাঁচলেন না তারা। 10-12 বছর আগে ওই ক্ষয়ের চেয়ারম্যানের অত্যাচারে ফিটে বাড়ি বেচে আরেক গ্রামে আইসে বাড়ি বানাইছি, তাও আমার স্বামীকে বাঁচতে দিল না, তাও আমার স্বামীরে বাঁচতে দিল না। এখন আমার এই ছোট ছোট 2টা বাচ্চা নিয়ে কি করব? ওর বাপদাদা সব গেল। ছোট ছেলেকে কোলে নিয়ে এভাবে আহাজারি করছিলেন প্রতিপক্ষের হামলায় নিহত তাহাজ্জুদ হোসেনের স্ত্রী সুমি বেগম। ভোর 4:30টার দিকে নড়াইল সদর উপজেলার সিংগাশলপুর ইউনিয়নের বড়গোলা গ্রামে প্রতিপক্ষের হামলা ও পাল্টা হামলায় 4 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন তাহাজ্জুদ হোসেন ও তার বাবা খলিল। অপর নিহতরা হলেন ফেরদৌস হোসেন এবং সাবেক চেয়ারম্যান খয়ের গ্রুপের ওশিবুর মিয়া, যিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল 8টার দিকে মারা যান। এই ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছেন। তারা খুলনা, যশোর ও নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন। দুপুর পর্যন্ত 5 জন নিহতের খবর ছড়ালেও সন্ধ্যায় প্রশাসনের পক্ষ থেকে 4 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। সরজমিনে গিয়ে দেখা যায় বড়কুলা গ্রামের মাঝখান দিয়ে পাকা সড়ক, 2 পাশে সবুজ ধানক্ষেত, ফাঁকা ফাঁকা বাড়িঘর, জনবসতি তুলনামূলক কম। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। খলিল শেখের বাড়ির সামনে রাস্তার উপর পড়েছিল তার লাশ। কিছু দূরে একইভাবে পড়েছিল ফেরদৌস হোসেনের লাশ। বাড়ির ভেতর উঠোনে পড়েছিল তাহাজ্জুদ হোসেনের লাশ। তাহাজ্জুদের বোন ও ফুপু সহ স্বজনদের দাবি, ক্ষয়ের চেয়ারম্যান ও তার সহযোগীদের ফাঁসি দিতে হবে। স্বজনদের ভাষ্য, প্রায় 4 কিলোমিটার দূরে তারাপুর গ্রাম থেকে ক্ষয়ের চেয়ারম্যানের লোকজন বড়কুলা গ্রামে এসে ঘর থেকে বের করে 3 জনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। কিভাবে এত দ্রুত সবকিছু ঘটল তা বুঝে উঠতে পারেনি তারা। খোঁজ নিয়ে জানা গেছে, এক পক্ষের নেতৃত্বে রয়েছে সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লা ওরফে খয়ের মিয়া। অন্য পক্ষে আছেন সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ, তার বাড়ি গোবরা গ্রামে। বর্তমানে শেখ বংশের নেতৃত্বে ছিলেন তারাপুর গ্রামের খলিল শেখ। এলাকাবাসী জানান, গত 20 বছরের মধ্যে অন্তত 25 থেকে 30 বার সংঘর্ষ হয়েছে। এর আগেও একাধিক হত্যাকাণ্ড ঘটেছে। খলিল শেখের পরিবারের সদস্যরা জানান, ক্ষয়ের চেয়ারম্যানের অত্যাচারে টিকতে না পেরে প্রায় 10 থেকে 12 বছর আগে তারা তারাপুর গ্রাম থেকে ভিটেবাড়ি বিক্রি করে একই ইউনিয়নের বড়কুলা গ্রামের বিলের পাশে বসতি করেন। তাদের সঙ্গে আরও 3টি পরিবার সেখানে চলে আসে। দূরে থাকলেও সেই পক্ষের মধ্যে রেষারেষি, মামলা মোকদ্দমা ও হামলা পাল্টা হামলা চলছিল। মাসেক আগে একটি মামলায় হাজিরা দিতে নড়াইল আদালতে যাওয়ার পথে 2 পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে 8 জন আহত হন। স্থানীয়রা জানান, সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লা ও উজ্জ্বল শেখ বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে তাদের কোনো পদ নেই। আওয়ামী লীগ সরকারের সময় সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুফতি একবার একই মঞ্চে বসে তাদের বিরোধ মিটিয়ে দিয়েছিলেন। সে সময় তারা ওই এমপির ছত্রছায়া ছিলেন। পরে 5ই আগস্ট সরকার পতনের পর তারা আবারও সক্রিয় হন। বর্তমানে উজ্জ্বল শেখ একটি মামলায় কারাগারে আছেন। সংঘর্ষের খবর পেয়ে সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বেলা 11টার দিকে খলিল শেখের বাড়িতে যান। তিনি নিহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং উপস্থিত পুলিশ সুপার, সেনাবাহিনী ও র্যাবের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। পুলিশ দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করবে। কোনো অপরাধী ছাড় পাবে না। পুলিশ প্রশাসন জানায়, সুরথল শেষে মরদেহগুলো ময়নাতন্ত্রের জন্য নড়াইলের সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও গ্রাম জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।